আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আজকে কিন্তু আমরা আরেকটা লেকচার নিয়ে চলে আসছি এবং তোমাদের যে সায়েন্সে অর্থাৎ বিজ্ঞানের যে চ্যাপ্টার 8, এই চ্যাপ্টার 8-এর সেকেন্ড লেকচারটা আমরা স্টার্ট করতে যাচ্ছি এবং আমরা অলরেডি কিন্তু এই সেম চ্যাপ্টারের লেকচার 1-এ কিন্তু আমরা এই পার্টগুলো খুব সুন্দর মতো দেখে আসছি। অর্থাৎ শব্দ কিভাবে তৈরি হচ্ছে, এখানে মাধ্যমের ভূমিকাটা কি, কিভাবে সঞ্চালিত হচ্ছে, তারপরে 3টা স্টেট অর্থাৎ কঠিন, তরল, বায়বীয়, এই 3টা স্টেটে কিভাবে সঞ্চালিত হয়, বেগটা কিরকম থাকে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা টুকটাক আলোচনা করে ফেলছি। এবং তোমাদের লাস্টে আমি বলছিলাম যে এই যে বায়ুতে শব্দের বেগের পার্টটা, হ্যাঁ, বায়ুতে শব্দের বেগ যদি অ্যাকচুয়াল বলা হয়, এটা হচ্ছে আমাদের 330 থেকে আমাদের কোনো কোনো জায়গায় 332 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আপার লেভেলে, বাট তোমাদের বইতে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমাদের বইতে আসলে 343 হিসাবে কনভার্ট করা হয়েছে এবং এটা দিয়েই তোমরা লিখে ফেলবা, যেটা আগের দিন বলছিলাম যে। এবং এটা দিয়ে কিন্তু ম্যাথও আসে যে তুমি যদি বাতাসে যাও 343, যদি পানিতে যাও ভাইয়া আমার 1496 এবং যদি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কোনো কিছুতে যাও তাহলে এটা হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড। সো এইটা মাথায় রাখবা এবং এর পরবর্তী পার্ট দিয়ে আমি স্টার্ট করব, সেটা হচ্ছে প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আচ্ছা, এইটা স্টার্ট করার আগে আমি হচ্ছে তোমাদের টুকটাক এই টাইপটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাচ্ছি যে ভাইয়া প্রাণীরা আসলে কিভাবে শব্দটা আমার শুনতে পারতেছে। সো আজকের স্টার্টিং টপিক, প্রাণীরা আমার কিভাবে শব্দ শুনতে পাচ্ছে। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে যে আমাকে জানতে হবে প্রথমে যে শব্দটা কিভাবে তৈরি হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমরা যখন শব্দটা পাচ্ছি সেটা আসলে কোনো কম্পন থেকে আসলে তৈরি হচ্ছে, তাই না? একটা মাটির বা একটা হচ্ছে মনে করেন স্টিলের প্লেট যদি ফ্লোরে পড়ে, সেটা কি কম্পিত হচ্ছে, এই কম্পনটাই মাধ্যম দিয়ে দিয়ে আমাদের কানে পৌঁছাচ্ছে। তার মানে প্রথম টাইপটা হচ্ছে আমাদের শব্দের কম্পন। শব্দের কম্পন থেকে আসলে এই শব্দ শুনতে পাওয়া বা শব্দের প্রসেসটা শুরু হয়, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের কম্পন, বস্তুর কম্পন। এই বস্তুর কম্পন না হলে কিন্তু আসলে শব্দটা আমরা ভালো, মানে শব্দের যে স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্টটা শুরু হলো না। তার মানে বস্তুর যখন কম্পন হচ্ছে তাহলে আমার স্টার্টিং পয়েন্ট শুরু হয়ে গেল। ওকে, এরপরে এই শব্দটা আসলে মাধ্যম দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে কম্পনটা, যেটা এই কম্পনটা আমার মাধ্যম দিয়ে দিয়ে হচ্ছে আমাদের কান পর্যন্ত আসতেছে, ঠিক আছে। তাহলে এই কম্পন মাধ্যম দিয়ে আসলে আমাদের সঞ্চালিত হচ্ছে, মাধ্যম দিয়ে ভাইয়া সঞ্চালিত হচ্ছে। ওকে, এরপরে এই মাধ্যম দিয়ে সঞ্চালনের পরে আমাদের যে কানটা, এই কানের যে বাইরের পার্ট, এই কানের বাইরের পার্টটা হচ্ছে একটা ফানেলের মতো দেখতে। কানের বাইরের পার্টটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, এই ফানেলের মতো দেখতে। এবং এই ফানেলের শেষ প্রান্তে একটা পাতলা পর্দা থাকে। এই ফানেলের একদম শেষ প্রান্তে একটা পাতলা পর্দা থাকে, এটাকে বলা হয় আমাদের কানের পর্দা। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আমাদের কানের পর্দা, ঠিক আছে। তার মানে আমাদের এই কানে কি করে, এইখান থেকে আসলে আমার শব্দটা প্রবেশ করা শুরু করে। তার মানে আমাদের মাধ্যম দিয়ে সঞ্চালিত হয়ে আমাদের শব্দটা আসলে কানে এসে পৌঁছায়। এরপরে মাধ্যম দিয়ে সঞ্চালিত হয়ে শব্দ আমাদের কানে এসে পৌঁছায়, কানে এসে আমাদের পৌঁছায়। বুঝা গেছে? কানে এসে আমাদের পৌঁছাচ্ছে। ওকে, এরপরে কি হয়, আমাদের এই যে শব্দের কম্পনটা যখন আমাদের কানের পর্দায় আসে,
বা কানের পর্দার সংস্পর্শে আছে তখন এই কানের পর্দাও কি হয় ভাইয়া, কম্পিত হয়। এই কানের পর্দাও কি হয় ভাইয়া, কম্পিত হয়। ঠিক আছে, বস্তুর কম্পন মাধ্যম দিয়ে সঞ্চালিত হয়ে কানে আসে, এই কানে আসার পরে এই বস্তুর কম্পনের কারণে কানের পর্দাও কি হয় ভাইয়া, কম্পিত হচ্ছে। কানের পর্দাও আমার কি হচ্ছে, বস্তুর কম্পন এরপর কানের পর্দাকে আমার কি করতেছে ভাইয়া, কম্পিত করতেছে। কানের পর্দাকে এভাবে কম্পিত করতেছে। যখন কানের পর্দাকে কম্পিত করতেছে সেটা এরপরে আমাদের শ্রবণের অনুভূতি যোগাচ্ছে, অর্থাৎ শব্দটা আমরা শুনতে পারতেছি। এরপরে স্টেপটা হচ্ছে আমাদের কি, শ্রবণের অনুভূতি যোগাচ্ছে। ঠিক আছে, আমাদের শ্রবণের অনুভূতি যোগাচ্ছে। ঠিক আছে, এইটা যদি তোমরা এই স্টেপটা যদি মাথায় রাখো তাহলে এই স্লাইডটা তোমরা খুব সুন্দর বুঝতে পারবা। দেখো আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে দেখো যে কম্পনশীল বস্তু শব্দ তৈরি করে। এইটার ফ্রন্টটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, এটা হবে আমাদের বস্তু। তার মানে কম্পনশীল বস্তু আমার কি করতেছে ভাইয়া, শ্রবণের অনুভূতি। আচ্ছা, কম্পনশীল বস্তু আসলে আমাদের শব্দ তৈরি করতেছে। সেই শব্দ কি করতেছে দেখেন, সেকেন্ড পার্টটা ছিল মাধ্যম, মাধ্যম দিয়ে সকল দিকে আমার সঞ্চালিত হচ্ছে। মানে সঞ্চালিত হয়ে যাওয়া মানে এই মাধ্যমের সাথে মাধ্যমের সাহায্য নিয়ে সে সব দিকে কি হয়ে গেছে ভাইয়া, ছড়ায় গেছে। এখন প্রশ্ন হলো আমরা কি করে শব্দ শুনতে পাই। ঠিক আছে, এই মাধ্যম দিয়ে শব্দটা তো চারদিকে ছড়াই গেছে, তাহলে আমি কিভাবে শুনতে পারবো। দেখেন আমাদের কানের বাইরের অংশের আকৃতি অনেকটা চুঙ্গি বা ফানেলের মতো, যেটা আমি পাশে চিত্র আঁকাইছিলাম, এবং শব্দ যখন এর ভেতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথে যায়। ওই দেখেন শব্দটাকে একটা ছিদ্রপথ দিয়ে গেছে না, শব্দটা কি ভাই এখান থেকে একটা ছিদ্রপথ দিয়ে গেছে না, এই বরাবর। তার মানে এই আমাদের কানের আকৃতি অনেকটা ফানেলের মতো, এবং এই শব্দটা মাধ্যম দিয়ে কি হয়েছে, এই ছিদ্রপথের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এ দেখেন যার শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা আছে, যার শেষ প্রান্তে একটা টান টান ভাইয়া পাতলা পর্দা আছে, একে বলা হয় কি ভাইয়া, কানের পর্দা। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। শব্দের কম্পন কানের পর্দাকে কি করছে, ওই যে ভাইয়া কাঁপাচ্ছে। এই পর্দা এই কম্পনকে কানের ভেতরের অংশে পৌঁছে দেয়, এবং এই যে পর্দার কানের পর্দা কম্পন হচ্ছে সেটা আমাদের কানের ভেতরের অংশকে আমাদের পৌঁছায় দিচ্ছে। সেখান থেকে শব্দ মস্তিষ্কে চলে যাচ্ছে। অর্থাৎ আমি যে শ্রবণের অনুভূতি বলতেছি এই প্রসেসটাই বলা হচ্ছে যে কানের পর্দা নড়তেছে, এই কানের পর্দা আমার ভেতরের পার্টে যাচ্ছে, ভেতরের পার্ট থেকে সে কোথায় যাচ্ছে ভাই, মস্তিষ্কে যাচ্ছে। এইভাবে আমরা শব্দ শুনতে পারতেছি। বুঝা গেছে? তার মানে দেখেন আপনি যদি আমার এই স্টেপটা ভালো মতো বুঝেন এবং এই শ্রবণের অনুভূতি যোগাচ্ছে, এই ভাইয়া আমার শ্রবণের যে অনুভূতি যোগাচ্ছে, এইটা বলতে আসলে আমাদের কানের ভেতরের পার্টে যাচ্ছে, মস্তিষ্কে পৌঁছাচ্ছে, এরপরে জিনিসটা আমরা শুনতে পারতেছি, এগুলোকে আসলে মিন করা হচ্ছিল। বুঝা গেছে? এইবার আসেন দেখেন শ্রাব্যতার সীমা এবং অপ্রীতিকর শব্দ বা নয়েজ। ওকে, এই জিনিসটা বোঝার জন্য আগে বুঝতে হবে শ্রাব্যতার সীমা আসলে বলতে কি বোঝায়। শ্রাব্যতার সীমা আসলে বলতে কি বোঝায়, এখানে আপনাকে বুঝতে হবে যে এই যে শব্দটা ভাইয়া তৈরি হচ্ছে এটার কি একটা কম্পাঙ্ক থাকে। কেন কম্পাঙ্ক থাকে আমি বলি। আপনি যখন দেখেন আপনাদের এই চিত্রটা আঁকাইছিলাম ভাইয়া, এই চিত্রটা যখন আমি আঁকাইছিলাম তখন আপনি চিন্তা করেন শব্দটা কিন্তু আমি এরকম এরকম দিছি, শব্দের পার্টটা কিন্তু আমি এরকম এরকম দিছি, তাই না? অনেকটা এরকম তরঙ্গ, এটাকে বলা হয় তরঙ্গ শেপ। এরকম তরঙ্গ শেপ দিছি, ঠিক আছে? মাথায় রাখবেন আমার শব্দ কিন্তু তরঙ্গ আকারে প্রবাহিত হয়। শব্দ কিন্তু ভাইয়া আমার শব্দ মাধ্যম দিয়ে আমার তরঙ্গ আকারে সঞ্চালিত হয়।
সঞ্চালিত হয়। এটা একটু মাথায় রাখবেন, তরঙ্গ আকারে কি হচ্ছে ভাইয়া, সঞ্চালিত হচ্ছে। এই যে ভাইয়া তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, তাহলে এই তরঙ্গের কিন্তু অনেক কম্পোনেন্ট থাকে, অনেকগুলা পার্ট থাকে। এই পার্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কম্পাঙ্ক। এই তরঙ্গের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ভাইয়া, আমাদের কম্পাঙ্ক। এবং কম্পাঙ্ক নিয়ে আপনারা পরবর্তীতে আরো ভালো মতো জানতে পারবেন। এই কম্পাঙ্ক যখন তরঙ্গের একটা ইম্পর্টেন্ট পার্ট, তখন আমরা বলি আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে মানুষের, আমাদের 20 থেকে 20,000 হার্টজ, 20 থেকে 20,000 হার্টজ। এখন এই হার্টজ আবার জিনিসটা কি ভাইয়া, এইটা আবার আপনি কি বললেন? এই যে কম্পাঙ্ককে আমরা প্রকাশ করি, এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এই কম্পাঙ্কের ভাইয়া একক হচ্ছে হার্টজ, HZ, হার্টজ। এবং এখানে বলা হয় মানুষের শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা আমার হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। এই 20 থেকে 20,000 হার্টজের মানে কি ভাইয়া, এটা একটু বলেন। এই 20 থেকে 20,000 হার্টজের সব থেকে বেটার মিনিং হচ্ছে যে আপনার যখন কানের মধ্য দিয়ে, এটা আমি মিনিংটা বলি, মানে মিনিং, এটা বেটার মিনিং হচ্ছে যে বস্তুর কম্পন যখন কানে প্রবেশ করতেছে, তখন কি আমার কানের পর্দাকে কম্পিত করতেছে না? কানের পর্দাকে ভাইয়া কম্পিত করতেছে। এই যে কানের পর্দাকে কম্পিত করতেছে, আমার কানের পর্দাকে ভাইয়া কম্পিত করছে, সে আসলে 20 হার্টজ মানে হচ্ছে আমার 20 বার কম্পিত করতেছে। এখানে 20 হার্টজ মানে হচ্ছে আমাদের 20 বার কম্পিত করে, 20 বার কম্পিত করে। আর 20,000 হার্টজ মানে হচ্ছে আমার 20,000 হার্টজ মানে হচ্ছে আমার 20,000 বার কম্পিত করে, 20,000 বার কম্পিত করে। এটা বোঝা গেছে। তার মানে আমাদের শব্দটা মাধ্যম দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। এই বস্তুর তরঙ্গ বা শব্দ তরঙ্গটা যখন কানেতে প্রবেশ করে, তখন আমার এই কানের পর্দাকে কি করবে, কাঁপাবে। এবং এই যে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, এই তরঙ্গের এককটাকে বলা হচ্ছে আমাদের হার্টজ, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্টজ। 20 হার্টজ মানে হচ্ছে ওই শব্দ তরঙ্গটা আমার কানের পর্দাকে 20 বার কম্পিত করবে। আর 20,000 হার্টজ মানে হচ্ছে ওই শব্দ তরঙ্গটা আমার কানকে 20,000 বার কম্পিত করবে। এবার মানে হচ্ছে এইবার এমন একটা শব্দ তৈরি হইল যেটা আপনার কানকে 19 বার কি করছে, কম্পিত করছে। তাহলে আপনি কি শব্দটা শুনতে পারবেন? না, আপনি কিন্তু শব্দটা শুনতে পারবেন না। অর্থাৎ এমন একটা শব্দ তৈরি হলো, সে 19 হার্টজ কম্পাঙ্ক দিছে, 19 হার্টজ কম্পাঙ্ক দিছে, মানে হচ্ছে আপনার 19 বার কম্পিত করছে। অর্থাৎ আপনার লিস্ট মান হচ্ছে 20 বার তাকে কম্পন করতে হবে, এবং হাইয়েস্ট মান হচ্ছে আপনার 20,000 বার কম্পিত করতে হবে। যেহেতু লোয়েস্ট মান থেকেও কম বার কাঁপাচ্ছে কানের পর্দা, তাই না? 20 বার কম্পন থেকে আরো কম কম্পন কাঁপাচ্ছে, তার মানে আপনার কানের ওই পর্দায় যে শব্দ তরঙ্গটা গেছে সেটা আপনি শুনতে পারবেন না। বা আমি যদি এইভাবে বলি যে এমন একটা শব্দ তৈরি হইলো ভাইয়া, যেটা 25,000 হার্টজ, 25,000, লিটারেলি 25,000 হার্টজ উৎপন্ন হয়েছে। অর্থাৎ আপনার কানের পর্দাকে সে 25,000 বার কম্পিত করতেছে। কিন্তু সর্বোচ্চ আপনি যদি শুনতে চান, তাকে 20,000 হার্টজ বা 20,000 বার কম্পন করতে হবে। এখন এই কম্পনটা কি এই 20,000 থেকে বেশি হয়ে গেছে না? তার মানে এই শব্দটাও আপনি শুনতে পারবেন না।
তার মানে আপনার শব্দকে শুনতে হইলে হয় সর্বনিম্ন 20 বার কম্পন দিতে হবে, না হয় সর্বোচ্চ আমার 20,000 বার কম্পন দিতে হবে। বুঝা গেছে? এটাই হচ্ছে আসলে মিনিং। এবার আপনি চিন্তা করেন যে এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে যে শব্দ প্রতি সেকেন্ডে, এবং এই যে 20 বার কম্পন বা 20,000 কম্পন, এগুলা কিন্তু ভাইয়া প্রতি সেকেন্ডে বলা হচ্ছে। প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন, 20টির কি বলা হয়েছে দেখেন, প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তা মানুষ শুনতে পায় না। অর্থাৎ আপনার বস্তুর এমন একটা কম্পন হইল যেটা আপনার কানের পর্দাকে প্রতি সেকেন্ডে 20 বারের থেকে কম কম্পন দিচ্ছে, তার মানে সেই পর্দাটা, সে শব্দটা আমরা শুনতে পারবো না, যেটা একটু আগে বলছি 19 যেটা দিয়ে বললাম। এরকম শব্দ শ্রবণ উপযোগী নয়, এরকম শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। তার মানে শ্রুতিপূর্ব শব্দটা কি জিনিস, আপনার সর্বনিম্ন 20 হার্জ শব্দ তৈরি হইতে হবে। অর্থাৎ একটা শব্দকে শোনার জন্য আপনাকে সর্বনিম্ন 20 হার্জ শব্দ তৈরি হইতে হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার 20 বার কানের পর্দাকে কম্পন দেওয়াইতে হবে। কিন্তু এখন যদি আপনার 20 বার কম্পনের থেকে কম কম্পন দেয়, তাহলে সেটাকে বলা হবে আমাদের শ্রুতিপূর্ব শব্দ। বুঝা গেছে? আচ্ছা, এইবার হচ্ছে বলা হইল আবার অনেক বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকে আমরা শুনতে পাই না। প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকেও আমরা কি করতে পারি না ভাইয়া, শুনতে পারি না। এই কারণেই কি বলা হয়েছে যে আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 বার থেকে 20,000 বার। ওকে, আর এরকম শব্দকে বলা হচ্ছে আমাদের, ওকে, এটাকে বলা হচ্ছে আমাদের শ্রুতি উত্তর শব্দ। এরকম শব্দকে ভাইয়া বলা হয় আমাদের শ্রুতি উত্তর শব্দ। সুতরাং মানুষের শ্রাব্যতার সীমা হলো প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পন সে শুনতে পারে। ওকে, এইটাকে আমরা বারবার আমি রিপিট করে দিছি, সো এই পার্টটাও বুঝাইছি। এবার আমি এই পার্টে চলে যাই যে কোন প্রাণী 20,000 হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পারে। আমি তো মানুষের শ্রাব্যতা সীমা বলছি, কিন্তু আপনি বাদুড়ের ক্ষেত্রে যদি চিন্তা করেন, কুকুরের ক্ষেত্রে যদি চিন্তা করেন, বিড়ালের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এদের কিন্তু শ্রাব্যতার সীমা হচ্ছে ডিফারেন্ট থাকে। বুঝা গেছে? এদের কিন্তু ভাইয়া ডিফারেন্ট থাকে। যেমন কুকুরেরই ক্ষমতা আছে, কুকুর কিন্তু আপনার 20,000 হার্জের বেশি শব্দ সে কি করতে পারে ভাইয়া, শুনতে পারে। ঠিক আছে, অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে যা কুকুর শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না। চিকিৎসা বিজ্ঞানে অতি শব্দ, শ্রুতি উত্তর শব্দ ব্যবহার করে যন্ত্রের সাথে পরিচিত। এরকম একটা যন্ত্র হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এই গ্রামে হচ্ছে আমাদের 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দ দিয়ে কাজ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র পশু পাখি যে এরকম শব্দ তৈরি করতে পারে এরকম না, কিছু কিছু যন্ত্র আছে যে সে হচ্ছে আমার 20,000 হার্টজের বেশি শব্দ দিয়ে আসলে কাজ করতে পারে। এরকম যন্ত্র হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাম, যে হচ্ছে আসলে 20,000 হার্টজের বেশি শব্দ দিয়ে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। ওকে, এবার হচ্ছে আমাদের সুশ্রাব্য শব্দ ও নয়েজ। সুশ্রাব্য শব্দ আর নয়েজ কি? যেসব শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক, অর্থাৎ যেই শব্দগুলো আপনার বিরক্তির কারণ হয় না, আপনার মনে একটা ভালো গুড ফিলিংস দেয়, এরকম শব্দকে বলা হচ্ছে আমাদের সুশ্রাব্য বা সুরেলা শব্দ। ঠিক আছে, বস্তু নিয়মিত সুষম কম্পনের ফলে এই সুশ্রাব্য শব্দ আমার কি হচ্ছে ভাইয়া, তৈরি হচ্ছে। মাথায় বুঝলেন? আচ্ছা, মাথায় ঢুকলো। আর এখানে দেখেন বলা হয়েছে যেসব শব্দ কষ্ট লাগে, যন্ত্রণাদায়ক এবং এই যে বিরক্তির কারণ, এটাকে বলা হবে আমাদের নয়েজ বা অপ্রীতিকর শব্দ। এখান থেকে মাথায় রাখবেন যে আপনাদের কোশ্চেন দিতে পারে এই সুশ্রাব্য শব্দ আর নয়েজ এগুলো কাকে বলে, এগুলো আমার কাকে বলে, ক মার্কের। এগুলা একটু ভালো মতো আপনি যদি পড়েন তাহলে আপনার হয়ে যাবে। এরপরে দেখেন কি বলা হয়েছে আমাদের শব্দ দূষণ। শব্দ দূষণে কি বলা হচ্ছে দেখেন, যে পানিতে যা যা থাকা উচিত তা না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আমরা পানি দূষণ বলে থাকি। পানিতে আপনার হচ্ছে
অ্যান্টিমাইক্রোবায়াল থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। কিন্তু এগুলা না থেকে যদি আপনি প্লাস্টিকের বোতল খুঁজে পান, আপনি পলিথিন খুঁজে পান, এগুলা যদি খুঁজে পান, তাহলে এগুলো কি আসলে পানিতে থাকার কথা না। এগুলা কিন্তু পানির কম্পোনেন্ট না। যেহেতু পানির কম্পোনেন্ট না, এগুলা পানিতে থাকার কথাও না, তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে পানি দূষণ হয়েছে। কারণ পানিতে তো পানির বাইরের আদার ম্যাটেরিয়ালসও কি হয়েছে ভাই, মিক্সড হয়ে গেছে। ওকে, বায়ুতে যা যা থাকা উচিত তা না থেকে যদি অন্য কিছু থাকে, তাকে আমরা কি বলতে পারি ভাইয়া, বায়ু দূষণ বলতে পারি। বায়ুতে আসলে যে যে জিনিস থাকা উচিত সেগুলো না থেকে যদি অন্য কিছু থাকে, তাহলে সেটাকে বলতে পারবো আমরা বায়ু দূষণ। এরকম আমাদের পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থাকে, মানে আমাদের পরিবেশে যদি খুব অপ্রীতিকর বা বিরক্তিকর শব্দ, এবং এটাকে আরো ভাঙায় বললে হচ্ছে উচ্চ মাত্রার শব্দ যদি বেশি থাকে, তাহলে আমরা বলি আমাদের শব্দ দূষণ। এই যে গাড়ির হর্ন, বিশেষ করে হচ্ছে আপনার হুইসেলগুলো, এই হুইসেলগুলো কিন্তু আমার শব্দ দূষণ করতেছে। এবং আপনারা জানেন নাকি যে আপনি হসপিটাল বা স্কুলের সামনে কিন্তু উচ্চ স্বরে হুইসেল দেওয়ার কোনো নিয়ম নাই, ঠিক আছে। হসপিটাল বা হচ্ছে স্কুলের সামনে কিন্তু পুলিশ চাইলেই, মানে নিয়ম হচ্ছে যে পুলিশ চাইলেই কিন্তু হুইসেল ইউজ করবে না, ঠিক আছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা যায়, বাট আদার্স গাড়ি আপনি সিম্পল হসপিটাল এবং স্কুলের সামনে হচ্ছে হর্ন দিতে পারবেন না উচ্চ শব্দে। কারণ ওইসব শব্দটা অনেকটা শব্দ দূষণ কমানোর জন্য, কারণ এখানে অনেক বাচ্চা থাকে, অনেক অসুস্থ রোগী থাকে, এটা তাদের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট হইতে পারে, এই কারণে বলা হয়। ওকে, শব্দ দূষণের প্রধান প্রধান কারণ হলো গাড়ির শব্দ, এই যে হর্ন, কোনো বিস্ফোরণের শব্দ, পটকা ফুটাইছে, বোমা ফুটাইছে মজা করে, এগুলা, কোনো যন্ত্রের শব্দ, ইন্ডাস্ট্রির যন্ত্র, মাইকের শব্দ, নির্মাণ কাজের শব্দ, এগুলাই মেইনলি আসলে শব্দ দূষণ করে থাকে আমাদের। ওকে, এরপর দেখেন আমাদের বলা হয়েছে শব্দ দূষণের ফলে কি ক্ষতি হচ্ছে। শব্দ দূষণের ফলে আসলে অনেক কিছু ক্ষতি হয়। আমাদের যে শব্দ শোনার সক্ষমতা, এটা আস্তে আস্তে শব্দ শোনার সক্ষমতা আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে। মানুষ কানে শুনতে পারে না, মানুষের মাথা ধরে যায়, মানুষ ঠিকমতো ঘুমাইতে পারে না, মানুষের বমি বমি ভাব হয়, মানুষের ক্ষুধা কমে যায়, এরকম অনেক সব সমস্যা আমরা ফেস করে থাকি। এটা আপনি রিডিং দিলে সুন্দর মতো বুঝতে পারবেন। আচ্ছা, শব্দ দূষণ কিভাবে রোধ করা যায়, ঠিক আছে। শব্দ দূষণ রোধ করার সব থেকে বেটার ওয়ে হচ্ছে আপনার হচ্ছে নিয়ম নীতিকে খুব স্ট্রিক্ট করে ফেলা। কিরকম, আবাসিক এলাকায় যখন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে অহেতুক বা বিনা কারণে কিন্তু কি দেওয়া যাবে না, গাড়ির হর্ন দেওয়া যাবে না। এবং আপনি যে গাড়ির হর্নটা ব্যবহার করতেছেন, এটা নির্দিষ্ট মাত্রার হর্ন। আপনি চাইলেই দেখবেন যে অনেক সময় বাইক আটকায়, আপনারা এখন তো অনেক টুকটাক রিলস দেখেন বা মোটো ব্লগ গুলাতে দেখবেন অনেক সময় বাইক আটকায়। কেন আটকায়, বলে যে হাইড্রোলিক হর্ন ইউজ করছেন। হাইড্রোলিক হর্ন কিন্তু আপনার নির্দিষ্ট হর্ন, যখন আপনি একটা বাইক চালাবেন তখন আপনার কিন্তু একটা রেঞ্জ থাকে, যে আপনি যে হর্নটা ব্যবহার করতেছেন এই হর্নের ম্যাক্সিমাম স্পিড কখনোই আপনার ওই রুলসে দেওয়া ম্যাক্সিমাম স্পিড বা ম্যাক্সিমাম হর্নের উপরে যেতে পারবে না। বুঝতে পারছেন? মনে করেন আপনাকে বলে দিল যে আপনি যে সর্বোচ্চ আপনার হর্নের শব্দটা থাকবে হচ্ছে 20 ডেসিবল বা 30 ডেসিবল, কিন্তু আপনি যদি হাইড্রোলিক হর্ন ইউজ করেন সেটা 40, 50, 60 ডেসিবলে হয়ে যায়। তখন এটা আমি একটা আনুমানিক মান বলতেছি, তখন পুলিশ হচ্ছে আপনাকে কি করে, জরিমানা দেয়, ফাইন দেয়, যে বলে যে আপনি হাইড্রোলিক হর্ন ইউজ করছেন। এটা তো আসলে নিয়ম নীতি নাই। এটা কেন করা হয়, যাতে হচ্ছে শব্দ দূষণটা রিডিউস হইতে থাকে। তারপরে আপনার আবাসিক এরিয়ার বাইরে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি বা কলকারখানাগুলো হচ্ছে সেট আপ করবেন, যাতে মেশিনের শব্দ আপনার হচ্ছে তার আশেপাশে জায়গাকে ইফেক্ট করতে না পারে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, আপনি হচ্ছে মাইক, অযথা কারণে মাইক ব্যবহার করবেন না, মাইক ব্যবহার থেকে বিরত থাকবেন, অযথা কারণে পটকা ফুটাবেন না, বোমা ফুটাবেন না, এগুলা ফুটাবেন না। মানে সচেতন হওয়াটাই ইম্পর্টেন্ট। সো এখান থেকে হচ্ছে আপনি পড়লে আশা করি বুঝতে পারবেন। এখানে অনেকগুলো পয়েন্ট দিছে। তারপরে যে রিকশার বেল, টুংটাং শব্দ সৃষ্টিকারী, এগুলা হচ্ছে আপনি দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি এতটা ইন ডিটেলস যাচ্ছি না, কারণ এগুলো মুখস্থের পর। এবার হচ্ছে যাব আমি অবজেক্টিভে। আমার কিন্তু মোটামুটি সবকিছু শেষ দেওয়া। ওকে, সো এখানে কি বলা হয়েছে দেখেন, আমরা যা শুনতে পাই তা হলো, আমরা আসলে কি শুনতে পাই, আমরা তো আসলে শব্দ শুনতে পাই, সাউন্ড শুনতে পাই। আমরা কি শুনতে পাই ভাইয়া, সাউন্ড শুনতে পাই, শব্দ শুনতে পাই। এখানে দেখেন বলা হচ্ছে একটি নির্দিষ্ট শব্দে কয়টা উৎস থাকে। মাথায় রাখবেন এই শব্দটা, একটা নির্দিষ্ট শব্দ শুধুমাত্র একটি একটি উৎস থেকে তৈরি হয়।
এইটা খুব বেশি মাথায় রাখবেন যে একটা নির্দিষ্ট শব্দ সবসময় একটা নির্দিষ্ট উৎস থেকে আমার তৈরি হয়। এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এরপর আছে টেলিফোনে আসলে কয়টা প্রান্ত থাকে। আপনারা এই যে মোবাইল টেলিফোন ইউজ করেন, এখানে আপনি হচ্ছে ফোন দিছেন, তাহলে কি আপনি একটা প্রান্ত, একটি প্রান্ত, সেম অ্যাজ আপনি যারে ফোন দিছেন সে তো রিসিভ করবে না, তাহলে একটা রিসিভার, রিসিভার এইটা হচ্ছে আমার আরেকটা প্রান্ত, আরেকটি প্রান্ত। এমন তো না আপনি একজন ফোন দিছেন, আপনার ওই পাশে কেউ না, আপনি বক বক করতেছেন, এরকম তো হয় না। আপনি কারোর সাথে কথা বলার জন্যই তো ফোনটা দিছেন, তার মানে আপনি একটা প্রান্ত, ওই দিকে যে বান্দাটা আছে, যে আপনার কথাটা শুনতেছে, আপনাকে রিপ্লাই করতেছে, সে হচ্ছে রিসিভার, সে হচ্ছে আমাদের আরেকটা প্রান্ত। তাহলে টেলিফোনে আসলে আমাদের কয়টা প্রান্ত থাকে ভাইয়া? দুইটা প্রান্ত থাকে। দেখেন টেলিফোনে আমাদের আসলে দুইটা প্রান্ত থাকে। ঠিক আছে, এইবার দেখেন কি বলা হয়েছে, সুরহীন শব্দ কোনটা। সুরহীন শব্দ বলতে যে শব্দগুলো আসলে আমাদের বিরক্তির কারণ হয় ভাইয়া, যেগুলো আসলে নয়েজ আর আমাদের বিরক্তির কারণ হয়। দেখেন তো বেহুলার সুর, বেহুলার সুর কি ভাইয়া নয়েজ? না, এটা তো আমাদের শুনতে ভালো লাগে। গিটারের ধ্বনি, এটাও নয়েজ না। লোহা কাটার শব্দ, ইয়েস, আপনি যদি কনস্ট্যান্ট লোহার কাটার শব্দ শুনতে থাকেন তখন আপনার না বিরক্তির কারণ হবে। সো এইটা তখন আমাদের নয়েজের আন্ডারে পড়ে যাচ্ছে। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমাদের লোহা কাটার শব্দ। এরপর দেখেন শব্দ হলো এক প্রকার, শব্দ কি? শব্দ হলো এক প্রকার শক্তি। এটা আমি একদম প্রথমেই লিখে নিয়ে আসছি, প্রথমে বলে আসছি যে শব্দ হচ্ছে ভাই এক প্রকার শক্তি, এবং শব্দ যে মাধ্যম দিয়ে সঞ্চালিত হয় সে কিন্তু আসলে আপনাদের বইতে দেওয়া আছে কম্পনটাকে পাশের কণা বা পাশের হচ্ছে বাতাস কণাকে দিয়ে দিচ্ছিল, তাই না? কিন্তু এটা কি আসলে আমি কি বলছিলাম যে এটা আপনারা যখন উপরে উঠতে থাকবেন তখন আসলে কম্পনটা না, এটা আসলে শক্তিটাকে প্রদান করে দেয়। মনে করেন একটা বাতাসের কণা তার পাশে থাকা আরেকটা বাতাসের কণাকে শক্তি দিয়ে দিবে, এই শক্তি পেয়ে সে আসলে কম্পনটা প্রদান করে বা আন্দোলন দেয়। ঠিক আছে, সো এখান থেকে আপনি মনে রাখতে পারেন যে শব্দ হলো আমার এক প্রকার শক্তি। ওকে, এবার বলা হচ্ছে কোন শক্তি আমাদেরকে শ্রবণের সহায়তা করে। 100% আমাদের শব্দ শক্তি আমাদের কি করবে ভাই? শ্রবণের অনুভূতিটা যোগাচ্ছে, আমরা কোনো কিছু শুনতে পারি শব্দ শক্তি দিয়ে। ওকে, শব্দ কি আকারে সঞ্চালিত হয়? এই যে আমি একটু আগে বলছিলাম যে শব্দ আমার তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, এটা মাথায় রাখবেন। ওকে, এবার বলা হচ্ছে কোন তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যম আবশ্যক। কোন তরঙ্গ প্রবাহের জন্য আমার মাধ্যম লাগবে? তাপ, তাপ, আলোক, বেতার নাকি শব্দ? 100% হচ্ছে আমাদের শব্দ। শব্দতে কি হয়েছিল? একটা বায়ুর কণা কম্পন তার পাশের কণাকে কম্পন দিছিল, সে তার পাশের কণাকে কম্পন দিছিল, এইভাবেই তো হচ্ছে ট্রান্সফারটা হচ্ছিল, তাই না? তার মানে এখানে বলতে পারি যে আমার তরঙ্গ প্রবাহের জন্য আসলে শব্দ তরঙ্গটা প্রবাহের জন্য আমার মাধ্যমের দরকার হচ্ছে মাস্ট, এটা মাস্ট। ওকে, শব্দ সবচেয়ে ধীরে ধীরে কোথায় চলে? আসলে শব্দ সবচেয়ে ধীরে ধীরে কোথায় চলে? কঠিন পদার্থে শব্দ আমার খুব ফাস্ট চলে, তার থেকে একটু স্লো চলে হচ্ছে আমাদের তরল পদার্থে, তার থেকে স্লো চলে হচ্ছে আমাদের বায়বীয় পদার্থে, তার থেকে স্লো চলে হচ্ছে আমাদের বায়বীয় পদার্থে। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের বায়বীয় পদার্থ, দাগাই দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের সমুদ্রের পানিতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত মিটার? বলা হচ্ছে সমুদ্রের পানিতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত মিটার? এটা বলেন তো কত? এটা মুখস্থ, এটা হচ্ছে আমাদের 1500, এটা হচ্ছে আমাদের 1500 মিটার। ওকে, কোন মাধ্যমে শব্দের বেগ বেশি থাকে? শব্দের বেগ বেশি থাকে আসলে কোন মাধ্যমে বলেন তো? কঠিন মাধ্যমে না? আসলে এটা কি আমাদের কঠিন মাধ্যমে না? ঠিক আছে, তার মানে কঠিন মাধ্যম কি আছে? শূন্য মাধ্যমে না, তরল মাধ্যমে না, কঠিন মাধ্যমে, ইয়েস, কঠিন মাধ্যমে আমার শব্দের বেগ সব থেকে বেশি থাকবে। ওকে, শব্দের দ্রুত সঞ্চালনের জন্য কোনটি উপযুক্ত? আপনি শব্দটা খুব দ্রুত সঞ্চালন করতে চাচ্ছেন, শব্দটা কি ভাইয়া অনেক বেশি দ্রুত সঞ্চালন করতে চাচ্ছেন, তার মানে কি আপনার শব্দের বেগ বেশি হইতে হবে। তার মানে কি আমার এখানে ভাইয়া শব্দের বেগ বেশি হতে হবে,
শব্দের বেগ আমার বেশি হতে হচ্ছে। শব্দের বেগ যেহেতু আমার বেশি হতে হচ্ছে, তাহলে ভাইয়া আমার কোন মাধ্যমটা সুইটেবল, কঠিন, তরল না বায়বীয়? 100% আমাদের কঠিন মাধ্যম বেশি সুইটেবল। কঠিন মাধ্যম যদি বেশি সুইটেবল হয়, দেখেন ইট কঠিন মাধ্যম, লোহা কঠিন মাধ্যম, প্লাস্টিক কঠিন মাধ্যম, রাবার কঠিন মাধ্যম, কিন্তু এর মধ্যে লোহাটার মধ্যে দিয়ে, যেহেতু লোহাটা একটা মানে মেটাল এবং সলিড স্ট্রাকচার এবং এর হচ্ছে অণুগুলার গঠন খুব সুবিন্যস্ত এই বাকি তিনটা থেকে, তার মানে এর মধ্যে দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করবে। বুঝা গেছে? কারণ লোহার যে অণুগুলা স্ট্রাকচার, এই অণুগুলা স্ট্রাকচার খুবই সুসংগত, খুবই হচ্ছে বিন্যাস ভাবে আছে। ওকে, এইটা এখানে আপনাদের উত্তরটা ভুল দেওয়া আছে, এইটা হবে অ্যাকচুয়ালি আমাদের অপশন বি। এটা হবে আসলে আপনাদের অপশন বি, এটা একটু মাথায় রাখবেন, লোহা। ওকে, এখানে হচ্ছে বলা হচ্ছে বাতাসে বায়ুতে শব্দের বেগ কত? 343 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলা হচ্ছে পানিতে শব্দ 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এইবার হচ্ছে আসল খেলা, এইবার হচ্ছে আমাদের আসল খেলা। মনে করেন এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে আসলে শব্দের যে সঞ্চালন, এই সঞ্চালন সূত্র দিয়ে আসলে আপনাকে বুঝাইতে হবে। কিরকম? মনে করেন এইটা হচ্ছে একটা ভূমি, এইটা হচ্ছে আপনার একটা ভূমি। এই ভূমিতে এইখানে মনে করেন আপনি একটা বাজি ফাটাইছেন, এখানে মনে করেন আপনি একটা বাজি ফাটাইছেন, এই যে একটা বাজি ফাটাইলেন, আপনি বাজি ফাটিয়েছেন। আপনি যখন বাজি ফাটিয়েছেন এখানে, তাহলে আপনার কিছু দূরে থাকা বন্ধু, কিছুটুকু দূরত্বে থাকা বন্ধু সেই বাজি শব্দটা কি শুনতে পারবে না? মনে করেন এটা হচ্ছে আপনার বন্ধু, এই বন্ধু কি হবে? আপনার ফাটানো বাজি কি সুন্দর মতো শুনতে পারবে না? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছে। তাহলে এই যে আপনার বন্ধু, আপনি মনে করেন বাজি ফাটাইছেন ওইখানে, আপনার বন্ধু এখানে কান দিয়ে রাখছে, আয় হায় রে এত জোরে শব্দ, তাহলে সে কিভাবে শুনতে পেল বাজি শব্দটা? এটাই হচ্ছে আসলে পার্ট। এবার দেখেন যে আপনি যেখান থেকে বাজি ফাটাইছেন এবং আপনার বন্ধু যেখান থেকে শুনতে পাইলো, তাদের মধ্যবর্তী কতটুকু দূরত্ব আছে বলেন তো? তাদের এই মধ্যবর্তী এতটুকু দূরত্ব আছে না? বাজি ফাটাইছে ওইখানে, আমি এখানে কান দিয়ে আটকে রয়েছি, হেরে বা আমার কানটা আজকে গেল, তার মানে ওই পয়েন্ট থেকে আমার এতটুকু দূরত্ব কে আমরা বলতে পারি এস। ঠিক আছে, অর্থাৎ এসটা হচ্ছে যেই পয়েন্ট থেকে আপনি বাজিটা ফাটাইছেন এবং আপনার বন্ধু আসলে যতটুকু এই বাজি পার্ট থেকে যতটুকু দূরে দাঁড়ায় রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এবার বাজি ফাটানোর কয়েক সেকেন্ড পরে আপনার বন্ধু জিনিসটা শুনতে পারে। ঠিক আছে, এইটা আসলে খুব দ্রুত পিক করা যায় না, কারণ এইটা এত ফাস্ট হয়, এটা কিন্তু পিক করা যায় না। বাট আপনি যদি খুব প্রিসাইজ ওয়েতে ক্যালকুলেশন করেন, দেখবেন যে বাজি ফাটানোর কয়েক সেকেন্ড পরে আপনার বন্ধু জিনিসটা শুনতে পারছে। সো ধরে নিলাম যে বাজি ফাটানোর টি সময় পরে শব্দ শুনতে পারবে, শব্দ শুনতে পারবে। বুঝা গেছে? এবার আপনি কি বললেন, এইবার হচ্ছে মেইন পয়েন্ট। এবার দেখেন বাজি আপনি কোথায় ফাটাইছেন? বায়ু মাধ্যমে। বাজি আসলে আপনি কোথায় ফাটাইছেন? বায়ুতে। আপনার বন্ধু যে শব্দটা শুনতে পাইলো, সে কোথায় আসলে শুনতে পাইছে? বায়ুতে। আমার কথাটা ধরতে পারছেন? আপনি যেই মাধ্যমে বাজিটা ফাটাইছেন, ওই মাধ্যমেই আপনার বন্ধু হচ্ছে শব্দটা শুনতে পাইছে, ওই মাধ্যমে আপনার বন্ধুটা শব্দ শুনতে পাচ্ছে। যেহেতু ওই মাধ্যমে শব্দটা শুনতে পাচ্ছে, তার মানে আপনার শব্দের বেগ কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এমন যদি হইতো বাজি ফাটাইছে একটা মাধ্যমে, বাট আপনার বন্ধু শুনতে পাইছে অন্য একটা মাধ্যমে, তখন শব্দের বেগটা আমার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে মাথায় রাখবেন, যদি সেম মাধ্যমেই শব্দটা শুনতে পাচ্ছেন, তাহলে শব্দের বেগ কি থাকবে? সেমই থাকবে। বুঝা গেছে? যদি
যদি একই মাধ্যমে শব্দ শুনতে পান তবে আমার বেগ একই থাকবে। যদি একই মাধ্যমে আপনি শব্দ শুনতে পান তাহলে বেগটা আমার একই থাকতেছে। এই বান্দা যেহেতু আমার কি করছে ভাইয়া, দেখেন তো, এই বান্দা আমার বাজি ফাটাইছে বায়ু মাধ্যমে, এই বন্ধু আমার শব্দ শুনছে বায়ু মাধ্যমে, তার মানে দুটাই যেহেতু বায়ু মাধ্যমে হচ্ছে, আমার এখানে শব্দের বেগ চেঞ্জ হবে না, শব্দের বেগ চেঞ্জ হবে না। তার মানে শব্দ যে আমার এখান থেকে ওর দিকে যাচ্ছে তার বেগটা কি থাকতেছে, সেমই থাকতেছে। সো ধরে নিলাম এই বেগটা হচ্ছে ভি। এবং মাথায় রাখবেন যে আমি যদি এখন এটা সূত্র ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের সূত্রটা হবে সমবেগের সূত্র। সমবেগের সূত্র। সমবেগ মানে কি ভাইয়া? সমবেগ মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে আমার বেগের মান কি থাকবে ভাইয়া? সেম থাকবে। এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। সূত্রটা হচ্ছে আমাদের S equals to VT। S equals to VT। এই এসটা হচ্ছে আপনার উৎপত্তি স্থল, এই শব্দ কোথা থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ শব্দের উৎস থেকে আপনি কতটুকু ডিস্টেন্সে শুনতে পাচ্ছেন এটার দূরত্ব মধ্যবর্তী। ভিটা হচ্ছে এই যে শব্দটা সমবেগে যাচ্ছে, অর্থাৎ যেহেতু একই মাধ্যম, বেগটা আমার সেম থাকতেছে, এই বেগের মান, এবং শব্দটা আপনি কতটুকু টাইম পরে শুনতে পারতেছেন, কতটুকু সময় পরে শুনতে পারতেছেন, এই টিটা হচ্ছে সেই সময়। ঠিক আছে, এবার আপনি দেখেন কি বলা হয়েছে যে পানিতে শব্দ 3 সেকেন্ডে, পানিতে শব্দ কত বলা হয়েছে ভাইয়া? 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। কত দূরত্ব, দূরত্বটাকে আমরা এস বলতাম, তাই না? এই কতটুকু এস অতিক্রম করতেছে সেটা আপনাকে বের করতে হবে। সো মনে করেন এইটা হচ্ছে আমার পানি, এটা হচ্ছে আমার পানি। এখানে মনে করেন একটা শব্দ তৈরি হইল, এখানে মনে করেন একটা আমার শব্দ তৈরি হইল। ঠিক আছে, এই শব্দটা 3 সেকেন্ডে যাচ্ছে। এই শব্দটা ভাইয়া কতটুকু বলে দেওয়া আছে কোশ্চেনে? আবার কোশ্চেনে বলে দেওয়া আছে যে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড, এই 3 সেকেন্ড এসে দেখেন তো এই পয়েন্ট থেকে, দেখেন তো ভাইয়া এই 3 সেকেন্ড এসে এই পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব কভার করছে না? এই পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব কভার করছে না? এই এস এর মান আপনাকে বের করতে বলা হয়েছে। আমরা এই ক্ষেত্রে সূত্রটা একটু আগে কি দেখে আসছি, এস ইকুয়ালস টু ভিটি। যেহেতু পানিতেই আমার শব্দটা তৈরি হয়েছে, পানির মধ্যে দূরত্বটা কভার করছে, তার মানে পানিতে শব্দের বেগের মান কত বলেন তো? 1490 নাকি 1496 বলেন? এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, এই কারণে আসলে এটা মুখস্থ করতে বলা। কোথায় গেল? এই যে দেখেন 1496 পানিতে, আর অ্যালুমিনিয়ামে কি ছিল? 6420। তার মানে এখন আমি বেগের মান কি বসাবো? আমি বেগের মান বসাবো আমি 1496। তাহলে ভি এর মান বসাচ্ছি আমি 1496, এবং কতটুকু টাইম বলে দেওয়া আছে ভাইয়া? টাইম বলে দেওয়া আছে আমার 3 সেকেন্ড। টাইম বলে দেওয়া আছে আমার 3 সেকেন্ড। তার মানে এখানে দুইটা গুণ করি, দেখি আমার ফোনটা কোথায়। আচ্ছা 1 মিনিট দাঁড়াবেন। ওকে, সো আমি একটু ক্যালকুলেটরটা বের করি আপনাদের জন্য। এখানে বলা হচ্ছে আমাদের 1496 ইন্টু 3। সো এখানে আমার উত্তরটা আসতেছে 4488। দূরত্বের একক হচ্ছে আমাদের মিটার, দূরত্বের একক হচ্ছে আমাদের মিটার। তার মানে 4488 অপশন বি, এত মিটার। এখানে বলা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের শব্দের বেগ কত। অ্যালুমিনিয়ামের শব্দের বেগ আমরা জানি 6420 মিটার পার সেকেন্ড, 6420 মিটার পার সেকেন্ড। এবার দেখেন কি বলা আছে। এবার হচ্ছে আমি একটুখানি আপনাদেরকে কোশ্চেনটা আগে বুঝাবো, তারপরে হচ্ছে আমরা কাজ করব। দেখেন এখানে বলে দেওয়া আছে যে আমার 1.65 কিলোমিটার দূরে সাইরেন বাজানো হলো। তার মানে মনে করেন আমি একটা ভূমি আঁকি, এইটা হচ্ছে আমার ভূমি,
এই ভূমির এইখানে মনে করেন আপনার সাইরেন বাজানো হয়েছে। এই যে ভাইয়া সাইরেন বাজানো হয়েছে, সে কতটুকু দূরে বাজানো হয়েছে? 1.65 কিলোমিটার দূরে। তার মানে 1.65 কিলোমিটার দূরের পার্টটা, যেটা হচ্ছে দূরত্ব আসলে মিন করতেছে, এই দূরত্বকে আমরা কি বলি ভাইয়া? এই দূরত্বকে আমরা মিটারে, মানে আমাদের অ্যাকচুয়াল এসআই ইউনিটটা হচ্ছে আমাদের মিটার। সো আমার কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। সো কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার প্রসেস কি? 1.65কে আপনি 1000 দিয়ে গুণ করেন, তাহলে এখান থেকে চলে আসবে আমাদের 1.65 ইন্টু 1000। তার মানে আসতেছে আমাদের 1650 এত মিটার, 1650 এত মিটার। ঠিক আছে, তার মানে এই উৎপত্তি স্থল থেকে মনে করেন 1650 এত মিটার দূরে মনে করেন আপনি এই সাইরেন যে বাজানো হয়েছে, এই সাইরেন বাজানোটা আপনি শুনতে পারছেন। এবার বলা হচ্ছে বায়ুতে শব্দের বেগ, যেহেতু বাজানো হয়েছে বায়ুতে, আপনিও শুনতে পারছেন বায়ুতে, তার মানে এই বায়ুতে শব্দের বেগ এখান থেকে যে এই পয়েন্টে গেছে, এখানে আমার এই বেগটা কতটুকু গেছে? বেগটা আমার অ্যাকচুয়ালি গেছে 330 মিটার পার সেকেন্ড বেগে, 330 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তার মানে কতক্ষণ পরে, কতক্ষণ মানে কি আসলে সময় বা টি এর মানটা জানতে চাওয়া হয়েছে। এই কতক্ষণ পর মানে সময় জানতে চাওয়া হয়েছে টি, এই কতক্ষণ পরে অর্থাৎ টি সময় পরে সে শুনতে পারতেছে। তার মানে দেখেন আপনার এই যে উৎপত্তি স্থল থেকে যে আপনি এখানে দূরত্ব শুনতে পারতেছেন, কতটুকু দূরত্বে শুনতে পারতেছেন ভাইয়া? এই যে এস দূরত্বে শুনতে পারতেছেন। আপনাকে এই উৎপত্তি স্থল থেকে যে শব্দ তরঙ্গটা যাচ্ছে আপনার কাছে কতটুকু বেগে যাচ্ছে? 330 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে এখানে আমার ভি এর মান দেওয়া আছে, আমার এস এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আপনাকে টি এর মান বের করতে হবে। আপনি দেখেন এস ইকুয়ালস টু ভিটি। এবার টিটাকে রাখবেন, আপনি ভিটাকে অন্য পাশে নিয়ে আসবেন, তাহলে আসবে কি? এস বাই ভি ইকুয়ালস টু টি। এখন এই ভিটা যখন আমার এই প্রান্তে চলে আসছে, এখানে ভিটা কি ছিল? গুণ ছিল, এখানে এসে আমার ভাগ হয়ে গেল। ওকে, তার মানে টি ইকুয়ালস টু এস এর মান কত? দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 1650। বেগের মান কত ভাইয়া? বেগের মান হচ্ছে আমাদের 330। তার মানে আপনি বসান 1650 ভাগ 330, এটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড। সো অ্যান্সার হচ্ছে আমাদের 5 সেকেন্ড। ঠিক আছে, এটা অ্যান্সার হবে আমাদের সি, অপশন সি, 5 সেকেন্ড। ওকে, সো এবার আপনি দেখেন যে কোন শব্দ কোন দিকে সঞ্চালিত হয়। শব্দ আসলে কোথায় সঞ্চালিত হয়? ডানে, বামে, না কোথায়? শব্দ আসলে যখন উৎপন্ন হয় তখন আসলে সব দিকে সঞ্চালিত হয়। শব্দ আসলে উৎপন্ন হওয়ার সব দিকে ভাইয়া সঞ্চালিত হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন এখানে কি বলা হয়েছে যে আমাদের কানের বাইরের অংশের আকৃতি, আমাদের যে কান, এই কানের বাইরের অংশের আকৃতিটা আসলে কিরকম? অংশের আকৃতিটা ভাই আসলে কিরকম? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফানেলের মতো। ঠিক আছে, ফানেল বা চং এর মতো। ওকে, ফানেলের মতো। এইবার দেখেন একটা ইম্পর্টেন্ট, এইটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। মানুষের শ্রাব্যতা সীমা কত? মানুষের শ্রাব্যতা সীমা কত? মানুষের শ্রাব্যতা সীমা আমি ডাইরেক্ট বলছি, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। ঠিক আছে, কিন্তু এখানে 20,000 আছে না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লাখ হার্জ। হ্যাঁ, তার মানে দেখেন 20 থেকে 20,000, এইটা আমার শ্রাব্যতা সীমার মধ্যে পড়ছে, অপশন সি। ওকে, সো এই লাস্ট অবজেক্টিভ যে কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক আমি ডাইরেক্ট বলছি, কম্পাঙ্কের একক হচ্ছে আমাদের হার্জ। আর কম্পাঙ্ক মিনিংটা কি ছিল? যে 1 সেকেন্ডে সে কতবার কম্পন দিচ্ছে, এটার মিনিং ছিল ভাইয়া 1 সেকেন্ডে কতবার কম্পন আসলে দেয়। 1 সেকেন্ডে আসলে সে কতবার কম্পন দেয়, এটাই হচ্ছে আমাদের হার্জ। সো দেখেন আজকের ক্লাসে কিন্তু আমরা এই টপিকগুলো খুব ভালো মতো শেষ করছি। কিরকম ভালো মতো শেষ করছি? আপনি দেখেন এখানে আমরা যা যা
কনসেপ্ট ছিল আমরা কিন্তু সবই শেষ করছি। দেখেন একদম ধরে 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 শেষ করছি, ঠিক আছে, ধরে 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 শেষ করছি। সো আজকে যদি আজকের এই প্রথম 2টা ক্লাস যদি আপনি ভালো মতো করতে পারেন, যদি ভালো মতো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার অবজেক্টিভ বস্তু সুবিধা হচ্ছে। অবজেক্টিভও যদি ভালো মতো করতে পারেন এবং ভালো তো এটা মনে আয়ত্তে আনতে পারেন, দেখবেন যে নেক্সট ক্লাসে যখন আমরা সিকিউ করব, ঠিক আছে, আমি কিন্তু খুব বেশি সিকিউর উপর ক্লাস নিব না। কেন নিব না? আপনার এখানে গোটা একটা প্যাটার্নে অবশ্যই দিয়ে দেওয়া আছে, পুরো চ্যাপ্টারে একটা ছোট চ্যাপ্টার এবং এক প্যাটার্নে আপনার কোশ্চেন আসে, এবং আপনার যে প্যাটার্নে কোশ্চেন আসে বিলিভ ইট অর নট তার আগেই পুরো বেসিকে আমি এই সব কটা জিনিস দেখা আসছি। সো আপনাকে কি করব, আমি আপনাকে হচ্ছে অ্যাকচুয়ালি যদি ম্যাথ থাকে ম্যাথ দেখাই দিব, যদি কোনো থিওরি পার্ট থাকে ওগুলো আপনাকে ইন্ডিকেট করে দিব, হ্যাঁ আমি ওখানে কিন্তু বলে আসছি, ওটা আপনি সুন্দর মতো সাজাবেন, ঠিক আছে। ফিজিক্সে আসলে সাজানোর মতো কিছু নাই, ফিজিক্সটা আসলে সমাজের মতো না। ফিজিক্সটা আপনি যতটা আপনার থিওরিটিক্যাল পার্ট লজিক্যালি যতটা ইমপ্লিমেন্ট করবেন তত বেশি আপনি নাম্বার পাবেন। সো আজকের ক্লাসে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই ক্লাস শেষের পরে নোট খাতাটা মেনটেন করবেন। সো সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।